স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরে বিস্তারিত। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ 16 জনকে। বিস্তারিত দিতে সেখান থেকে আমাদের সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ পান্থ। আমরা কথা বলবো তার সাথে। হাসিফ, জুলাই গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিশা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেখানে এবং আজকে কিন্তু সকাল 10টার দিকে জুলাই গণহত্যার যে মামলায় কিন্তু আসলে এখানে আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের 11 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী সহ শেখ হাসিনার একজন উপদেষ্টা, 2 জন উপদেষ্টা, এছাড়াও টোটাল শুরু হয়নি। আসলে এখানে আসার পরবর্তীতে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আপনাদেরকে জানিয়ে দিই, এর আগেও কিন্তু প্রায় 2 থেকে 3 বার এখানে আনা হয়েছিল। এছাড়াও সরকারের আনিসুল হক, যে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সহ সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডাক্তার দীপু মনি সকলে কিন্তু আজ এসেছেন এখানে, এবং কাশিমপুর কারাগার থেকে, কেরানীগঞ্জ কারাগার থেকে এসেছেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জ থেকেও কিন্তু একজনকে আনা হয়েছে। সাধারণত জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আপনারা জানেন যে এই মামলায় কিন্তু বেশ যে সকল সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল তাদের নির্দেশদাতা এবং তাদের যে নির্দেশে হত্যা করা হয় সেই সকল বিষয় কিন্তু এর আগেও বেশ কয়েকবার তাদেরকে আনা হয়, এবং এই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে তারা বেশ দীর্ঘদিন যাবৎ আটক রয়েছে। এবং এই যে সরকারের যে সকল সাবেক স্বৈরাচার সরকারের যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে তাদেরকে আজও কিন্তু আনা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। বিচার প্রক্রিয়া শুরু হলেই হয়তো আমরা জানতে পারবো যে তাদের পরবর্তীতে এখানে আসার জন্য আসলে তারা কবে আনা হবে বা কি তাদের বিচারের রায় আসতে পারে। এবং সর্বশেষ কিন্তু আমরা আসলে দেখছিলাম যে উচ্চ আদালতের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে কিন্তু আনা হয়েছে, এবং এই সকল 11 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন সচিব সহ সরকারের তো উপদেষ্টা সহ কিন্তু টোটাল 16 জনকে এখানে আনা হয়েছে। তবে 11টা বেজে গিয়েছে আনার পরবর্তীতে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সর্বশেষ জানাচ্ছিলাম হাইকোর্ট থেকে। হাসিব, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবিতে তারুণ্যের উৎসবে কথা বলছেন উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রথম 1 দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস, এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান, তার জেআরবি তথা জাতীয় রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে, বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা। গুমের ঘটনা আজকের ঘটনা না, আয়নাগর আজকের না, বরং গুম, আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন, এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে। তার মেয়ে যেটা করেছেন, পুরা বাংলাদেশের প্রশাসন যন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই। উনি যেটা করেছেন, বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন, বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন। উনি ইভেন পিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন, আগামী 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবস। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যেই নৈতিক সাহস এবং নৈতিক ভিত্তি আছে সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি, ওনার বাবা যেটা পারেন নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে। এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি। পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা পাড়ে চলছে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। গতকাল দুপুর থেকে উত্তরাঞ্চলের 5 জেলার 11টি পয়েন্টে শুরু হয় 2 দিনের কার্যক্রম। গতকাল এই কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। আজ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি ঘিরে তিস্তা পাড়ে তাঁবু টাঙিয়ে 48 ঘণ্টার অবস্থানে হাজারো মানুষ। তারা বলছেন, ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী এবং শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। তিস্তা পাড়ের অবস্থান কর্মসূচি নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। আমরা কথা বলবো তার সাথে। তুহিন, আমরা যতদূর জানতে পেরেছি
উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে আজকের দিনের কর্মসূচি। পানির ন্যায্য হিস্যার দাবিতে যে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে জমায়েত কেমন দেখছেন এবং কি বলছেন উত্তরের মানুষ, আমাদের বিস্তারিত জানাবেন। জি দিশা, আসলে তিস্তা পাড়ের মানুষজন তারা যেটি গতকাল থেকে শুরু করেছে অবস্থান কর্মসূচির, সেটি আজকে দ্বিতীয় দিন আপনি যেমনটা বলছিলেন। আসলে তাদের অবস্থান কর্মসূচিটা জানান দিচ্ছিল যে আসলে একটি দেশের আগ্রাসন কতটুকু একটা মানুষকে পিছিয়ে ফেলতে পারে, একটি দেশের আগ্রাসন একটি জাতিকে কতটুকু দূরে ফেলে রাখতে পারে তাদের অগ্রসরতার কারণ অনগ্রসরতার দিকে। এখানে আমরা দেখেছি তিস্তা পাড়ের, আমি রয়েছে এই মুহূর্তে থেতরা এলাকা, এটি উলিপুর উপজেলায় পড়েছে। এটি প্রায় তিস্তার যে মানে ব্রহ্মপুত্র যে মিলিত হয়েছিল এটি প্রায় শেষ প্রান্ত এখানে দেখেছি। গতকাল রাতে আমরা দেখেছি এই জায়গাটাতে মানুষজন তাদের যে উৎসাহ, তাদের যে উদ্বেগ, তারা যে আকাঙ্ক্ষায় রয়েছে যে আসলে তিস্তার মহাপরিকল্পনার মতো একটি প্রকল্প বাস্তবায়ন, পাশাপাশি তাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য হিস্যা পানির ভারতের কাছ থেকে, এই রকম দাবিগুলো যেন তারা আসলে পালন পেতে পারে, এই দাবি নিয়ে তারা গত রাত থেকে যে আনন্দ মুখর পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় ভাওয়াইয়া পল্লী গান, এরকম নানা মুখর গান বাজনার মধ্যেই কিন্তু তারা তাদের রাত্রি পার করেছে। আজকে দ্বিতীয় দিনের মধ্যেই এই মুহূর্তে জানবো আসলে ঠিক যেহেতু আজকে আপনার বিএনপির তারেক রহমানের একটা বক্তব্যের আছে উদ্বোধনী বিকেল 4টায়, তো আপনারা কি রকমের প্রস্তুতি নিয়ে আছেন? ধন্যবাদ ডিবিসি টিভিকে। সম্মানিত এখানে তিস্তা পাড়ের লোকজন নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এবং গত 70 বছর ফ্যাসিস্ট সরকার যে এখানে ভারতের ন্যায্য পানি আমাদের তিস্তায় দেয়নি এবং যে শুকনা মৌসুমে পানি পাই না এবং বন্যার সময় পানি দেয়, এই কারণে আমরা তিস্তার যে মেগা প্রকল্প রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেই বাস্তবায়ন পরিকল্পনা করার জন্য আমরা গতকাল থেকে এখানে অবস্থান করতেছি এবং আগামী বিকেল 5টায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বক্তব্য দেবেন। সেক্ষেত্রে বিকেল 3টায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ তিনি বক্তব্য রাখবেন। জি, আমরা জানছিলাম যে আমির খসরু মাহমুদ সহ অন্যান্য আরো কেন্দ্রীয় নেতারা থাকবেন। তো একজন প্রান্তিক মানুষের কাছে জানবো আসলে আপনাদের তিস্তার যে প্রত্যাশা প্রাপ্তি কতটুকু এগিয়ে নেবেন আপনার এই আন্দোলনে? আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যাশা হলো এই তিস্তা পাড়ের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা এই আন্দোলনে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। জি দিশা, আসলে প্রান্তিক থেকে জনপদ থেকে বিভিন্ন, শুধু তিস্তা পাড়ের নয়, তিস্তার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নের মানুষ যারা আসলে তিস্তায় পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত নয়, এরকম মানুষকেও দেখেছি এই আন্দোলনে তারা শরিক হয়েছিলেন। তারা জানাচ্ছিল যে পানির হিস্যা এটাই তাদের প্রাপ্যতা, পানির হিস্যা তাদের ন্যায্যতা। তার চান যে কোনো একটি বাস্তবায়ন নয়, দুটিই যেন বাস্তবায়ন হয়, যাদের জীবনমানের উন্নতি ঘটে এই তিস্তা পাড়ের মানুষের। দিশা এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে। তুহিন, আপনাকে ধন্যবাদ। নতুন দল হবে, সেই দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহেই উপদেষ্টার পদ ছাড়তে পারেন নাহিদ ইসলাম। অভ্যুত্থানের চেতনা লালন করে এমন ব্যক্তিরাই নতুন দলের নেতৃত্বে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। কেমন হবে নতুন এই দলের গঠন প্রক্রিয়া, কারা থাকবেন সেই দলে, প্রতীক আর নামই বা কি, ডিবিসি নিউজকে সেই সব বিষয় খোলাসা করেছেন নাগরিক কমিটির শীর্ষ নেতারা। দেশের রাজনীতিতে টক অব দ্য কান্ট্রি কবে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল? কি হবে সেই দলের নাম? কাদের হাতেই বা থাকবে নেতৃত্বের চাবিকাঠি? সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও নিশ্চিত নয়, তবে সূত্র বলছে সব ঠিক থাকলে 26 ফেব্রুয়ারি বা চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। দলের প্রতীক এবং নাম নির্ধারণ না হলেও জানা গেছে নাম এবং প্রতীকে থাকবে জুলাই অভ্যুত্থানের চেতনা। নতুন এই দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না, গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল, জানালেন নাগরিক কমিটির সদস্য সচিব। আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের নতুন দলের যাত্রা শুরু করতে পারবো। ইতিমধ্যে জনগণের কাছে তাদের মতামত সংগ্রহের জন্য আমরা একটি ক্যাম্পেইন শুরু করেছি, আপনার চোখে নতুন বাংলাদেশ। এখন পর্যন্ত এটি স্পষ্ট যে দলের শীর্ষ নেতৃত্বে থাকবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন বলে জানালেন নেতারা। নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, আর মাহফুজ আলম বলেন, তাদের উপরে জনতার একটা আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার চাপ আছে। তারা যদি মনে করেন যে জনগণের এই চাপে তারা সাড়া দেবেন, তাদের এই আকাঙ্ক্ষাকে ওনারা গুরুত্ব দিবেন এবং দলের দায়িত্ব গ্রহণে তারা ওই জায়গাটা ছেড়ে আসবেন, পদত্যাগ করে আসবেন, সেটা আমাদেরকেও অনুপ্রাণিত করবে। নাগরিক কমিটির শীর্ষ এই দুই নেতা জানান আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করবে দলটি।
বর্তমান সময়টাতে জনগণের আকাঙ্ক্ষার যে জায়গাগুলো আছে ছাত্র প্রতিনিধির মধ্য দিয়ে সেটাকে সরকারে বাস্তবায়ন করার একটা জায়গা সরকারে থেকে যায়। দলের গাঠনিক প্রক্রিয়াতে বিভিন্ন সময় তো অনেক মানুষই আমাদের সাথে যুক্ত হবেন, হয়তো কোনো একটা সময়ের প্রেক্ষাপটে তারাও আমাদের সঙ্গে যুক্ত হলেও হতে পারেন। এই রাজনৈতিক দল গঠন সেটা যেই পক্ষই এটাকে বাধা দিতে চাক না কেন, এই রাজনৈতিক দল গঠনটা একদম ওই ইতিহাসের দ্বারপ্রান্তে একেবারে অবশ্যম্ভাবী একটা কার্যক্রম। নতুন দলে তৃণমূল থেকে শুরু করে অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের সকলের অবদান থাকবে বলেও জানান তারা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনের পর দেশে বিচার করার পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত বলে মনে করছেন বিএনপিপন্থী আইনজীবীদের কেউ কেউ। মানবাধিকার কর্মীরাও বলছেন একই সাথে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচার কাজ চালিয়ে নেওয়া যেতে পারে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন আইসিসিতে গেলে এই বিচার কাজ শেষ করতে দীর্ঘ সময় লেগে যাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমাতে আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচার গুলি ও নির্মম হত্যাযজ্ঞে স্তম্ভিত হয় পুরো বিশ্ব। রক্তস্নাত আত্মত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পরবর্তী সময়ে জাতিসংঘের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয় শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠকে আন্দোলনের সমন্বয়কদের হত্যা ও গুমের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এতে ৪৫ দিনের গণ আন্দোলনে মারা যান ১,৪০০ মানুষ আর আহত হন ১১,৭০০, যাদের মধ্যে ১২ থেকে ১৩% শিশুও রয়েছে। দেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কাজ চললেও বৈশ্বিক পরিমণ্ডলে প্রকাশিত ওই তদন্ত প্রতিবেদনের পর অনেকের দাবি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে শেখ হাসিনার। এ বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, সরকারের উচিত গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা। জাতিসংঘ শেখ হাসিনার বিচারটা আন্তর্জাতিক পরিমণ্ডলে করার জন্য একটা দ্বার উন্মুক্ত করে দিয়েছে। আইনজীবী হিসাবে বিশ্বাস করি সরকার এই সুযোগটা নিবে এবং আন্তর্জাতিক আদালতে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার যে সহযোগী ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার কর্মীরাও বলছেন, দেশে বিচার করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে করে বিচারের স্বচ্ছতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। এই প্রতিবেদন জুলাই গণহত্যার বিচার কাজে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলেও মত দেন মানবাধিকার কর্মী। আমি মনে করি যে এটা একটা গুড রেফারেন্স পয়েন্ট হিসেবে কাজ করবে, যে একটা নিরপেক্ষ তদন্ত অলরেডি হয়েছে প্রাইমারিলি, যেটা আলাদা করে যখন অভিযোগগুলো আসবে তখন তাদের প্রসিকিউশন টিম আলাদা করে তদন্ত করবেন, সেই সব প্রসিজিওর সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু এই প্রসেসটা একটু লম্বা প্রসেস সেখানেও, কিন্তু আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিক বিচারালয়ে যাওয়ার সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন দেশে সংগঠিত গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে চললেও তার সুফল আসেনি তেমন। রোহিঙ্গা গণহত্যা কিংবা নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার বিচার কাজ বছরের পর বছর ঝুলে আছে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আইসিসিতে গেলে বিচার কাজ ঝুলে যাবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা প্রাইমারি অ্যালিগেশন যাচাই বাছাই করতে তারা 1 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সময় নেয়। ধীর গতির বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি। বাংলাদেশেরটা কুইকেস্ট, এবং বাংলাদেশে এখানে সাক্ষী এখানে, আসামি এখানে, এলিমেন্টসগুলো এখানে, ঘটনাস্থল এখানে। আমি আন্তর্জাতিক আদালতে কোন দুঃখে যাব? সুতরাং বাংলাদেশের পক্ষে নিজস্ব ট্রাইব্যুনালে বিচার করাটাই অপশন। আন্তর্জাতিক আদালতে যাওয়ার ব্যাপারটা তাদের কোনো ভায়াবল অপশন নয়। তাজুল ইসলামের মতে, জাতিসংঘের প্রতিবেদন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের উপর চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক এরকম একটা নিরপেক্ষ সংস্থা যখন তাদেরকে গণহত্যাকারী হিসাবে চিহ্নিত করছে, মানবতা বিরোধী অপরাধী হিসাবে চিহ্নিত করছে, সেরকম একটা চিহ্নিত অপরাধীকে ভারতের মাটিতে ভারত সরকার একটা অ্যাক্সেস দিয়ে তাকে পেলে পুষে বড় করার যে কাজটা করছে, এটা তাদের উপর একটা ভয়ঙ্কর চাপ তৈরি করবে। দ্রুতই জুলাই আগস্ট গণহত্যার বিচারে আলোচিত কিছু মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশ সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, এমনই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের ওপর হামলা, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেয়া, সীমান্ত হত্যা, জেলেদের সাথে দুর্ব্যবহার এবং আদানির বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয়। গেল রবিবার ওমানের রাজধানী মাস্কাটে 8ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের ফাঁকে ভারতের
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সেখানে আলোচনায় দুই দেশের সম্পর্ককে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেগুলো সমাধানে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে বলে জানান তৌহিদ হোসেন। চুয়াডাঙ্গায় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি এলাকায় একের পর এক বোমা এবং ককটেল উদ্ধারে দেখা দিয়েছে আতঙ্ক। সরকারকে বেকায়দায় ফেলতে দুষ্কৃতকারীরা এ কাজ করছে বলে দাবি বৈষম্য বিরোধীদের। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গত 13 ফেব্রুয়ারি কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক কর্মচারী ক্লাবের পাশে লাল টেপে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান আনসার সদস্যরা। পরে জানা যায় সেটি বোমা। ওই দিন রাতেই তা নিষ্ক্রিয় করে র্যাব 5-এর বোম ডিসপোজাল ইউনিট। এর 2 দিন পর শ্রমিক কর্মচারী ক্লাবের সামনে পাওয়া যায় কালো টেপে মোড়ানো বোমা। 16 ফেব্রুয়ারি কোয়ার্টার এলাকায় যৌথ বাহিনীর তল্লাশিতে উদ্ধার হয় আরও কয়েকটি বোমা ও ককটেল। এতে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। এখানে 4-5 দিনের ব্যবধানে মোট 6টি ককটেল জাতীয় বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের কেরুর ক্যাম্পাসে যে বোমার দৃশ্য পাওয়া যাচ্ছে এর জন্য আমরা খুব আতঙ্কিত। আমার এই কেরুতে সার্ভিস প্রায় 37 বছর চলছে, এই ধরনের আমি দেখিনি। জুলাই অভ্যুত্থানে হামলাকারী গোষ্ঠী হয়তো সরকারকে বেকায়দায় ফেলতেই এমন ঘটনা ঘটাচ্ছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এই পতিত যে শক্তি আছে তাদের একটা হাত থাকতে পারে। আবারও এই বোমা আতঙ্কের মাধ্যমে সরকারি সব প্রতিষ্ঠানকে অকার্যকর করতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয় তারা এই প্রচেষ্টায় চালাচ্ছে। কেরু অ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে দর্শনা থানায় মামলা হয়েছে 2টি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। কেউ বা কারো একটা পরিবেশ, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য করছে। আর যেহেতু বিষয়টি আমরা মামলাও করেছি, তদন্তাধীন রয়েছে, আশা করতেছি এর মধ্যে দায়ী কারা বা এর পিছনে কার ইয়ে আছে সেটা বের হয়ে আসবে। 2 দিনের ব্যবধানে 2টো ককটেল পাওয়া যায়। এ বিষয়ে রুজুকৃত মামলা 2টিতে আমরা তদন্তের সাপেক্ষে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কেরুর শ্রমিক ও এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের কর্ণফুলী নদীর নাব্য ফেরাতে চলমান ড্রেজিং প্রকল্প শেষ হচ্ছে চলতি বছরের জুনে। এর মাধ্যমে কর্ণফুলীর প্লাস্টিক বর্জ্য অপসারণের পাশাপাশি নগরের জলবদ্ধতা কমার আশা করা হচ্ছে। ড্রেজিংয়ের ফলে নদীর মোহনায় লাইটার এজ জাহাজের জট কমায় পণ্য পরিবহনেও এসেছে গতি। তবে নগর থেকে প্রতিদিন আসা হাজার হাজার টন প্লাস্টিক বর্জ্য অপসারণ আর নদীর পাড়ের অবৈধ স্থাপনার কারণে কিছুটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের লাইফলাইন কর্ণফুলী নদী, কিন্তু দখল আর দূষণে টালমাটাল অবস্থা এই নদীর। 70 লাখ বাসিন্দার এই শহরের 37টি খাল ও নালা দিয়ে প্রতিদিন 2000 টনের বেশি বর্জ্য পড়ছে কর্ণফুলীতে, যা নগরীতে জলবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। হুমকিতে ফেলছে নদীর জীববৈচিত্র্যকেও। জলাবদ্ধতা নিরসনে 3টি সেবা সংস্থা 1 দশকেরও বেশি সময় ধরে 4টি প্রকল্প বাস্তবায়ন করছে। এরপরও বর্ষা এলেই জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। 2017 সালে নদীর নাব্যতা ফেরাতে ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। 295 কোটি টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং নামের এই প্রকল্প বাস্তবায়ন করছে নৌবাহিনী। এর অংশ হিসেবে অপসারণ করা হচ্ছে নগরীর 8টি খালের মুখের 4 কিলোমিটার অংশের বর্জ্য ও মাটি। আমাদের প্রথম টার্গেট ছিল হচ্ছে আমাদের এই যে বর্জ্যগুলো, যে ময়লাগুলো খাল দিয়ে আসছে, আমাদের মূল চ্যানেলকে যেন সেটা কোনো ধরনের এফেক্ট না করে। এই যখন আমাদের খালগুলো পরিষ্কার করছে, সে সাথে এটা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের খালের ভিতর দিকটা মূল শহরের যে জলাবদ্ধতা যে কারণ হয়, সেটা আমরা আমাদের অংশটা পরিষ্কার রাখছি। এখন পর্যন্ত প্রায় 55,000 ঘনফুট মাটি ও বর্জ্য তুলেছে সংস্থাটি। এতে নদীর নাব্যতার সাথে বাড়ছে জাহাজ চলাচল। 4 মিটার গভীরতা ধরে লাইটারের শিপগুলো এখানে আরও কনফিডেন্টলি আসতে পারছে এবং
নদীর যে এই অংশের উইডথটা আছে সেই উইডথটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই প্রকল্পের ক্যাপিটাল অংশ এবং মেইনটেইন অংশ সব মিলে আমরা প্রায় 55 লক্ষ ঘনমিটার মাটি বালি বর্জ্য অপসারণ করেছি। নগরীর শাহ আমানত সেতু এলাকা ও চাকতাই খালের মুখে কর্ণফুলীর প্রস্থ প্রায় অর্ধেক কমেছে। ড্রেজিংয়ের মাধ্যমে আগের অবস্থায় ফিরতে পারে নদী। ড্রেজিংয়ের ফলে এখান দিয়ে এখন 4 মিটার ডাপ্তের জাহাজগুলো যাচ্ছে, নদীর নৌকা যাচ্ছে, মানে আর কোনো সমস্যা এখানে হচ্ছে না। চর কাটতে কাটতে এখন এখানে যখন আসছে এখন তখন জাহাজ সুন্দরভাবে চলতে পারতেছে, নৌকা যান চলাচল করে ঠিকমতো করতেছে। তবে কর্ণফুলীর দুই পারে অন্তত 2000 অবৈধ স্থাপনা রয়েছে। অন্যদিকে নগরীর প্রতিদিনের বর্জ্য ড্রেজিং প্রকল্পকে ফেলছে চ্যালেঞ্জের মুখে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ, তারপর আচমকাই ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুততম সময়ে আলোচনা শুরুর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অবাক করার বিষয়ে আলোচনায় থাকছে না ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে হতবাক ইউরোপ, যে কারণে প্যারিসে হুড়োহুড়ি করেই নিরাপত্তা সম্মেলনের আয়োজন করেছেন ইউরোপের নেতারা। ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন বিতর্কিত নানা মন্তব্য। ইউক্রেনের কিছু ভূখণ্ড কোনো একদিন রাশিয়ার দখলে চলে যেতে পারে। সম্প্রতি এমন বেফাস মন্তব্য করেন ট্রাম্প। অস্বস্তিতে পড়েন ইউরোপের নেতারা। 12 ফেব্রুয়ারি বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশের মন্ত্রীরা যখন বৈঠক করছিলেন, তখন ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 90 মিনিট ফোনে কথা বলেন। পরে ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রত্যাশাকে যুক্তরাষ্ট্র বাস্তবসম্মত মনে করছেন না বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ন্যাটোকে এতদিন নেতৃত্ব দিয়ে আসা যুক্তরাষ্ট্র এখন মিত্রদের ফেলে নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় হতবাক ইউরোপ। যুক্তরাষ্ট্রের এসব সিদ্ধান্তের ফল ইউরোপ ও ইউক্রেনকেই ভোগ করতে হবে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইউরোপের দীর্ঘ সময়ের মিত্র যুক্তরাষ্ট্র। পশ্চিম ইউরোপের নিরাপত্তার জন্য গঠিত সামরিক জোট ন্যাটোতে সবচেয়ে বেশি প্রতিরক্ষা ব্যয়ও যুক্তরাষ্ট্রের। তবে বর্তমান বাস্তবতায় ইউরোপের নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীলতা কমানোর ওপর জোর দিচ্ছে ন্যাটো নেতারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপকে পাশ কাটিয়ে রাশিয়ার সাথে আলোচনা শুরু। ট্রাম্পের ঘোষণার পর তড়িঘড়ি করে প্যারিসে ইউরোপীয় নেতাদের জরুরি বৈঠক ডাকেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউরোপীয় নেতাদের শঙ্কা, পুতিনকে খুশি করতে ইউক্রেনের স্বার্থ রক্ষা না করে যে কোনো চুক্তিতে সম্মত হতে পারেন ট্রাম্প। সব মিলিয়ে ট্রাম্পের মস্কোর প্রতি নমনীয়তার কারণে দিশেহারা ইউরোপ। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।